ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। এদিকে তীব্র শীতে কাঁপছে মানুষ, গুদামে তালাবদ্ধ কম্বল। প্রশাসনের দাবি কম্বল বিতরণ করা হয়েছে। জানাবো প্রাধান্য পাবে নিরাপত্তা, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক করবে নির্বাচিত সরকার। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, ভাইবোন সহ নিহত ৩। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:15 গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা 11:15 তিনি সেখানে পৌঁছান। এ সময় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন। তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল, কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়। তীব্র শীতে কাঁপছে মানুষ, গুদামে তালাবদ্ধ কম্বল। প্রশাসনের দাবি কম্বল বিতরণ করা হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় 4-5 দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা চরম দুর্ভোগে পড়েছে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ। তবে শীত নিবারণের জন্য সরকারি সহায়তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। শীতার্ত মানুষের অভিযোগ, প্রয়োজনের সময় তারা কম্বল পাচ্ছে না। তবে উপজেলা প্রশাসনের দাবি কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুর 11:15টার দিকে কোলকোন্দ ইউনিয়নের বেতপাড়া এলাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায় সন্ধ্যারানী নামের এক নারীকে। শীতের কষ্টে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ঠান্ডায় হাত পা কোকড়া হয়ে যাচ্ছে, আগুন পোহাইলেও ঠিকমতো কাজ হয় না। আগের বছর শীত আসার আগে কম্বল পাইছিলাম, এবার শীত এসে চলে যাচ্ছে, কেউ খোঁজও নিল না। ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশ্য অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, এবার শীতে কি সরকার থাকি না কোনো কম্বল ব্যবস্থায় নাই, নাকি সবগুলো লোকজনে ভাগ করে খাইছে। এই অভিযোগ শুধু সন্ধ্যারানী নয়, কয়েকদিনে সরেজমিনে উপজেলার কোলকোন্দ, লক্ষ্মীটারি ও আলমবিদিতর ইউনিয়নের তিস্তা তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে দিনমজুর, বয়স্ক নারী, পুরুষ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন, অথচ শীত নিবারণের সরকারি সহায়তার কোনো দৃশ্যমান উপস্থিতি চোখে পড়েনি। আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গি পাইকানা এলাকায় আলু খেতে কাজ করার সময় কথা হয় দিনমজুর নূর আমিনের সঙ্গে। তিনি বলেন, ঠান্ডা পড়ার কারণে কোমর আর ঘাড়ের ব্যথা এমন হয়েছে যে ঠিকমতো হাঁটতেও পারি না, ঘাড়ও সোজা করতে পারি না, তবুও কাজ করা লাগে। বসে থাকলে কি আর পেট চলবে? ভুক্তভোগীদের অভিযোগের পর গত বুধবার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, চলতি শীতে শীতার্ত মানুষের জন্য উপজেলায় প্রায় 1800 কম্বল বরাদ্দ পাওয়া গেছে। তবে নির্বাচনে কিছু জটিলতার কারণে ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় কম্বলগুলো উপজেলা পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সাংবাদিকদের অনুসন্ধানের বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তড়িঘড়ি করে প্রতিটি ইউনিয়ন পরিষদে 100টি করে কম্বল সরবরাহ করা হয়। জানতে চাইলে মর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের ইউনিয়নের জন্য 100টি কম্বল দেওয়া হয়েছে, সেগুলো বিতরণ করা হবে। কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীফুল ইসলাম বলেন, সম্ভবত বৃহস্পতিবার ইউনিয়ন সচিব পিআইও অফিস থেকে 100টি কম্বল এনেছেন, তবে সঠিক তথ্য খোঁজ নিয়ে বলতে হবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম বলেন, মাসিক সমন্বয় সভার ওপর থেকে নির্দেশনা এসেছে, জরুরি অবস্থা ছাড়া কোনো কম্বল বিতরণ করা যাবে না। নির্বাচনে কিছু জটিলতাও রয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, কম্বলের বরাদ্দ ছিল, আমরা সেগুলো বিতরণ করে ফেলেছি। প্রাধান্য পাবে নিরাপত্তা, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক করবে নির্বাচিত সরকার। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথাও হবে না সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানো যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। সংশ্লিষ্ট একাধিক সূত্রই এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন ভবনের সন্ধান চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা সহ একাধিক বিকল্প মাথায় রেখে সাজানো হচ্ছে পরিকল্পনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের 2425 নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তরের বিষয়টি আলোচনায় ছিল। তবে যমুনা ঢাকা শহরের মধ্যবর্তী জায়গায় হেয়ার রোড থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্ব অনেক। এখান থেকে প্রধানমন্ত্রীর যাওয়া আসা যানজট তীব্র আকার ধারণ করতে পারে, যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। এছাড়া মিন্টো রোডে বাংলো আছে। দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করার বিষয়টি ভাবনায় ছিল।
এক্ষেত্রে যানজটের বিষয়টি বিবেচনায় নিতে হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরকম একাধিক প্রস্তাব আলোচনায় থাকলেও বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। গণপূর্ত অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, একাধিক বিকল্প নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আগামী সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি ঠিক করবে আগামী নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকার। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখভাল করছেন, তারাও এ বিষয়ে একমত হয়েছেন। জানা গেছে, 7 জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় এবং এসএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমিটিতে আছেন। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে ওই কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করেছেন। প্রথমে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে কমিটির সদস্যরা ভবন দুটি পরিদর্শন করেন। সূত্র জানায়, বাসভবন দুটি একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করতে সংস্কার কাজে কেমন খরচ হতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরিদর্শন কমিটির সদস্যদের মতে, এখন বাড়ি দুটি যে অবস্থায় আছে তাদের সংস্কারের জন্য অনেক বেশি টাকা প্রয়োজন হবে না। দুটি ভবনের মধ্যে সংযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত কিছু কাজ করতে হবে, এই জন্য বেশি সময়ও লাগবে না। আলাদা দুটি ভবনের মধ্যে সহজ যাতায়াতের জন্য একটি 2 স্তর বিশিষ্ট করিডোর নির্মাণ, একই সঙ্গে 1 ও 2 বাসা দুটি পরবর্তী প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির কার্যালয় হিসেবে ব্যবহার করারও পরিকল্পনা ছিল, কিন্তু নিরাপত্তা সহ বাস্তবতা বিবেচনায় নিয়ে তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের উদ্যোগ থেকে শেষ পর্যন্ত সরে আসে। এ প্রসঙ্গে সংসদ সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের মতো সংবেদনশীল স্থাপনার জন্য ঢাকা শহরে জুৎসই স্থান পাওয়া খুবই মুশকিল, কারণ এক্ষেত্রে একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। তাই খুব ভেবে ও যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। সংসদ ভবন এলাকা নিরাপত্তার জন্য কোনোভাবেই জুৎসই হবে না। এখন সংসদ অধিবেশন নেই, কিন্তু নির্বাচিত সরকারের সময় 2 মাস পর পর অধিবেশন বসবে। সংসদ অধিবেশনের সময় সংসদ সদস্যরা ছাড়াও তাদের নির্বাচনী এলাকার লোকজন আসেন, তাদের পরিবার আত্মীয় স্বজনরা এখানে থাকেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরও অনেকেই পরিবার পরিজন নিয়ে থাকেন। তাই সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য এই জায়গা বেছে নেওয়া ঠিক হবে না, এটা কমিটির সদস্যরা উপলব্ধি করতে পেরেছেন। সংশ্লিষ্টরা বলছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি দুদিকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য নির্ধারণ করা হলে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন তা নিয়েও ভাবতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নতুন বাসভবন খুঁজতে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাড়িতে তিনি থাকলেই শুধু হবে না, তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কোথায় থাকবেন সে প্রশ্ন ওঠে। তাদের জন্য নতুন করে বাড়ি বানাতে হবে। সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর জন্য বাসভবন ও তার দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিতদের জন্য বাড়ি তৈরি করা হলে বিখ্যাত স্থপতি লুই আইকানের নকশা লঙ্ঘন হবে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্ধারিত বাসভবন অবস্থিত। পাশাপাশি দক্ষিণমুখী লাল ইটের ভবন দুটি দোতলা, একই আদলে তৈরি। সামনে খোলা জায়গা ও বাগান আছে, চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। যদিও জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ে তৈরি করা স্থপতি লুই আইকানের নকশায় এই দুটি বাসভবন ছিল না। 2002 সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে ভবন দুটির নির্মাণ কাজ শুরু হয়। লুই আইকানের নকশা অনুসরণ না করার অভিযোগ তুলে সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকারের আবাসিক ভবন নির্মাণের বৈধতা দিয়ে 2003 সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ হাইকোর্টে রিট করে। 2004 সালের 21শে জুন সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকার বাসভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালে 16 আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক এই দুটি বাসভবনে ছিলেন। গত বছরের 5 আগস্টের পর থেকে বাসভবন দুটি ফাঁকা রয়েছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখনও লাপাত্তা, তবে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক হত্যাসহ একাধিক মামলায় কারাগারে আটক রয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এর 1 মাস পর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, ভোট ডাকাতি সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের সব ঘটনায় ঐতিহাসিক তথ্য হিসেবে এই জাদুঘরে উপস্থাপন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে গণভবন নির্মাণ করা হয়, তবে তিনি গণভবনে বসবাস করেননি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1985 সালে গণভবনকে সংস্কার করে এটিকে করতোয়া নাম দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। 1996 সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন দলটির সভাপতি শেখ হাসিনা। তখন তিনি গণভবন নাম পুনর্বহাল করে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে সেখানে বসবাস করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও গণভবনে থাকেননি। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর গণভবন আবার সংস্কার করা হয়। 2010 সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার এখানে ওঠেন। 2024 সালের 5 আগস্টে দুপুর পর্যন্ত তিনি এই ভবনে ছিলেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।